টেক্সট বুকে ফুডের এসআইয়ের যে মক টেস্ট আছে তার মক টেস্ট নাম্বার 3 শুধুমাত্র ম্যাথের 50 কোশ্চেনের আমরা লাইভ সলিউশন দেখবো এই ভিডিওতে। পুরো টোটাল এক্সামটা দেখো 8.2K ইউজার অলরেডি এক্সাম দিয়ে দিয়েছে। সো আমরা দেখবো কোশ্চেনের প্যাটার্ন কীরকম আছে এবং কোশ্চেনের লেভেল কী আছে। ঠিক আছে, সো স্টার্ট করছি। দেখো ওকে, ল্যাঙ্গুয়েজ সিলেকশন লাগবে এখানে, বেঙ্গলি। প্রথম কোশ্চেন আছে যে রিলায়েন্স সংস্থার সকল কর্মীর গড় বেতন প্রতি মাসে 15,000, আধিকারিকদের গড় বেতন 45,000, আধিকারিক নয় এমন কর্মচারীদের বেতন প্রতি মাসে 10,000। আধিকারিকদের সংখ্যা যদি 20 হয় তাহলে রিলায়েন্স সংস্থার আধিকারিক নয় এমন কর্তাদের সংখ্যা কত আছে। তো আমরা কি বলতে পারি, দেখো অ্যালিগেশন লাগাতে পারি যে আধিকারিক যারা আছে তাদের বেতন হচ্ছে 45,000, যারা নয় তাদের হচ্ছে 10,000, আর দুটোইকে মার্চ করলে সকলদের কত আসবে দেখো না 15,000। তো এটার রেশিও এখানে আসবে আমাদের কাছে 5,000, আর 45,000 থেকে 15,000 মাইনাস করলে এটা আমাদের কাছে আসবে কত দেখো 30,000। রেশিও যদি আমরা দেখি তাহলে রেশিও আসবে 1:6। এটা দেখো আমরা রেশিও পাবো। তো আধিকারিকদের গড় বেতন যদি 45,000 হয়, এদের রেশিও আমরা পাচ্ছি 1, আর সেক্ষেত্রে আধিকারিক নয় তাদের রেশিও আমরা পাচ্ছি 6। টোটাল যদি আধিকারিকের সংখ্যা 20 হয়, 1 রেশিওর ভ্যালু যদি 20 হয় তাহলে 6 রেশিওর ভ্যালু হবে 120। জানতে চেয়েছে আধিকারিক নয় এমন কর্তাদের সংখ্যা কত, দেখো 120 আমাদের অ্যান্সার হবে। ঠিক, তো প্রথম কোশ্চেনটার অ্যান্সার হবে 120। পরেরটা দেখো, দুটো দুটো একটা সংখ্যা দুটো অঙ্ক নিয়ে গঠিত যার যোগফল বলে দেওয়া আছে 8। সংখ্যাটার সাথে 18 যোগ করলে অঙ্কগুলো বিপরীত হয়, সংখ্যাটা কত আসবে। অপশন টেস্ট করে নাও। 2 আর 6 যোগ করলে 8, যদি এর সাথে আমরা 18 যোগ করি, অঙ্ক দুটোকে স্থান বিনিময় করছেন না। 35-এর সাথে যদি আমরা 18 যোগ করতাম, দেখো এটা 53 হতো, অঙ্ক দুটো স্থান বিনিময় করতো। সো অ্যান্সার 35 হবে কারেক্ট। আদারওয়াইজ তুমি এরকমভাবে করতেই পারো যে একক স্থানীয় অঙ্কটা যদি আমরা এক্স ধরি, দশক স্থানীয় অঙ্ক যদি ওয়াই হয়, সংখ্যাটা হবে 10y প্লাস এক্স। একবার কন্ডিশন হবে অঙ্ক দুটোর যোগফল এক্স প্লাস ওয়াই, তোমাকে বলে দেওয়া আছে 8। আর এই নাম্বারটার সাথে যখন আমরা 18 যোগ করবো তখন অঙ্ক দুটো স্থান পরিবর্তন করবে, মানে নাম্বারটা হয়ে যাবে 10x প্লাস ওয়াই। এখান থেকেও তুমি সলভ করতে পারো। ওকে, সো এটার আমরা অ্যান্সার পেলাম দেখো 35। নেক্সট দেখো, এবিসি এর দক্ষতার অনুপাত দিয়ে দেওয়া আছে 2:3:5। একা 50 দিনের মধ্যে কোনো কাজ শেষ করতে পারে, তারা সবাই একসাথে 5 দিন কাজ করে এবং তারপর সেই কাজটা ছেড়ে দেয়। সো কত দিনে এ এবং বি একসাথে বাকি কাজটা শেষ করবে। এফিসিয়েন্সি যদি আমরা 2:3:5 পাই, এ যদি 50 দিনের মধ্যে একটা কাজ শেষ করতে পারে, টোটাল ওয়ার্কটা কত আসবে। এর এফিসিয়েন্সি ছিল 2, 50 দিনে কমপ্লিট করছে, মানে 100 হচ্ছে তার টোটাল কাজ। এই কাজটা এখন তারা একসাথে 5 দিন করেছে। তো একসাথে কাজ করলে 5 দিন 8 2 10, 10 ইন্টু 5 মানে 50 ইউনিট কাজ তারা অলরেডি কমপ্লিট করে নিয়েছে। রিমেনিং থাকছে কত দেখো, আর 50 ইউনিট কাজ। এখন সি কাজ ছেড়ে চলে গেছে, এ আর বি দুজনে মিলে করবে। সো এ আর বি যদি দুজনে মিলে করে 3 2 5 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। এই 50 ইউনিট কাজ করতে টাইম কত লাগবে না 10 দিন। তো এই কোশ্চেনের আমরা অ্যান্সার পেলাম 10। রোহিত এবং মোহিতের বর্তমান বয়সের অনুপাত দিয়ে দেওয়া আছে 2:3। 8 বছর পর রোহিতের বয়স হবে 20 বছর। 8 বছর পর যদি রোহিতের বয়স 20 বছর হয়, 8 বছর পর যদি রোহিতের বয়স 20 হয়, তাহলে এখন প্রেজেন্ট রোহিতের বয়স কত, 8 বছর মাইনাস করে দিলে আসবে দেখো 12। তো 2 রেশিওর ভ্যালু যদি 12 হয়, এটা 6 গুণ, তাহলে 3 রেশিওর ভ্যালু মোহিতের বয়স হবে 3 ছক 18 বছর। বর্তমান বয়স কত আসবে দেখো 18। ঠিক, সিম্পলিফিকেশন দিয়ে দেওয়া আছে সার্চ অ্যান্ড ইন্ডিসেসের কোশ্চেন। দেখো 625-এর পাওয়ারে 0.75। আচ্ছা, সবগুলোকে আমরা 25-এর পাওয়ারে নিয়ে চলে আসি। 625কে আমরা 25 স্কোয়ার বলতে পারি। তো এটা হয়ে যাবে 0.2 গুণ হলে 34 মাল্টিপ্লিকেশন। এটাকে 25-এর পাওয়ারে আনলে যদি আমরা 2 মাল্টিপ্লিকেশন করতাম তাহলে 0.16 আসতো। তারই ভ্যালু 25-এর পাওয়ারে এক্স ইন্টু 25-এর পাওয়ারে -3/2। -3/2কে আমরা দেখো -1.5 লিখতে পারি। এবং দুটো দিক যেহেতু ইকুয়াল, সমস্ত বেসগুলোকে আমরা ইকুয়াল বানিয়ে দিয়েছি, তার মানে পাওয়ারগুলো নিজেদের মধ্যে কি হবে দেখো, এক তো মাল্টিপ্লিকেশন আছে, বেস সেম থাকলে পাওয়ারগুলো যোগ হয়। এদিকের পাওয়ারটা যোগ করলে আমরা কি বলতে পারি, 25-এর পাওয়ারে দুটোকে যোগ করলে 0.50 হবে, ইকুয়াল টু ওই দিকটা আমাদের কাছে 25-এর পাওয়ারে এক্স -1.5 আসবে। যেহেতু বেস সেম, তাহলে পাওয়ারগুলোকে আমরা এখান থেকে আবার ইকুয়াল বলতে পারি। তো পাওয়ারে 0.50, তারই ভ্যালু এক্স -1.5-এর সাথে সমান হবে। এটাকে যদি আমরা এদিকে পাঠিয়ে দিতাম তাহলে 1.50 অলরেডি আছে, তার সাথে আরও 50 যোগ হয়ে গেলে এক্সের ভ্যালু কত আসতো দেখো 2। সো অ্যান্সার হবে 2। এটা দেখো আমরা অ্যান্সার পাবো 2। নেক্সট,
80 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একটা ট্রেন 18 ঘন্টা একটা যাত্রা শেষ করে। 120 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আরেকটা ট্রেন একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে? যার স্পিড 80, সে যদি 18 ঘন্টায় কমপ্লিট করে, স্পিডের সাথে টাইম মাল্টিপ্লিকেশন করলে টোটাল ডিস্টেন্স পাচ্ছি। আর একটা ট্রেনের যদি স্পিড 120 হয়, তাহলে এ পুরো ডিস্টেন্সটা কভার করতে কতটা টাইম লাগবে? দেখো 120 দিয়ে ডিভাইড করে দাও। 40 2 80, 40 3 120, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 6 18, 6 2 12 ঘন্টা। তো অপশন হবে 12 ঘন্টা। নেক্সট দেখো, 14 জন পুরুষ 14 জন পুরুষ 15 দিনে একটা কাজ শেষ করতে পারে যদি 21 জন লোক নতুন করে নিয়োগ করা হয়। যদি 21 জন লোক নতুন করে নিয়োগ করা হয়, তাহলে তারা একই কাজ করতে কতদিন শেষ করবে? তো 14 জন যদি 15 দিনে কাজ করে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন যদি বাইরে থেকে 21 জন নিয়োগ করা হয়, তাহলে 14 আর 21 যোগ করলে এখন হয়ে যাচ্ছে কত? দেখো 36। ওকে, তো ক্যান্সেল আউট করলে আমাদের কাছে কত আসবে? 14 জন পুরুষ 15 দিনে একটা কাজ শেষ করতে পারে যদি 21 জন লোক নিয়োগ করা হয়, তবে তারা একই কাজ কত দিনে শেষ করবে? এটার অ্যান্সার কীভাবে আনছে? ক্যান্সেল আউট কত দিয়ে হবে? 3 দিয়ে, তো 3 5 15, 3 12 36, দেন ক্যান্সেল আউট যদি আমরা করি তাহলে 6 2 12, 7 2 14। সো অ্যান্সার আমাদের কাছে 35/6 আসার কথা। 35/6 আসার কথা। 14 জন পুরুষ 15 দিনে একটা কাজকে শেষ করতে পারে। বা যদি আমরা M1 D1 H1 upon W1 ইকুয়াল টু M2 D2 H2 upon W2 এটা অ্যাপ্লাই করতাম, তাহলেও তো সেই কন্ডিশনে আসতো। দেখো 14 জন পুরুষ আছে, তারা 15 দিন সময় নিয়েছে একটা কাজ করতে। এখন তোমার কাছে 21 জন লোক নিয়োগ করা হয়। আচ্ছা, যদি 21 জন আলাদা করে না, শুধুমাত্র 21 জন বলে দেওয়া আছে, তো তাহলে আমরা তো পেয়ে যাবো 14 × 15 টোটাল ওয়ার্ক ছিল, এখন হচ্ছে সেখানে 21 জন কাজ করছে। 7 2 14, 7 3 21, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 5 15, 5 আর 2 মাল্টিপ্লিকেশন করলে দেখো 10 দিন আসবে। ঠিক, আমার পড়তে ভুল হয়েছিল। অ্যান্সার হবে দেখো 10। পরের কোশ্চেন, দুটো সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে 1:5, তাদের গুণফল দিয়ে দেওয়া আছে 320। সো একটা সংখ্যা 1x আর একটা সংখ্যা হচ্ছে 5x, মাল্টিপ্লিকেশন করলে আমরা পাচ্ছি 320। এখান থেকে এক্স স্কোয়ারে যেটা ভ্যালু আসবে 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 6 30, 5 4 20 64, এক্সের ভ্যালু কত পাবো? দেখো 8। তো দুটো সংখ্যার বর্গের পার্থক্য, মানে একটা সংখ্যা আমরা পেয়েছি 8, আর একটা সংখ্যা আমরা পাবো কত? 5 8 40। তাদের বর্গের পার্থক্য জানতে হবে, মানে 40 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ক্যালকুলেট করতে হবে। একটা তুমি স্কোয়ার করতে পারো, অথবা এটাকে তুমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে অ্যাপ্লাই করে দাও। তো 40 প্লাস 8 একবার আসবে, আর একবার 40 মাইনাস 8 আসবে। তো এখান থেকে সলভ করে দেখো 48 × 32, এটা তোমাকে করে নিতে হবে। অথবা তুমি এখান থেকে যদি স্কোয়ারটা করেই নিতে, তাহলে স্কোয়ার করলে দেখো 40 স্কোয়ার 1600, সেখান থেকে 8 স্কোয়ার 64 মাইনাস করতে হতো। সো ইউনিট ডিজিট 6 3 36, 1536 দেখো অ্যান্সার হতো। ঠিক, 1536 অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটা শহরের জনসংখ্যা প্রতি বছর 4% বৃদ্ধি পায় যদি তার বর্তমান জনসংখ্যা 50,000 হয়, 2 বছর পরে তা কত হবে? সো 2 বছর পরে আমি ডিরেক্টলি লিখতে পারি যে এখন যদি 50,000 হয়, 4% বৃদ্ধি মানে 4%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/25। তো 26-এর 25, দেন তার পরের বছরও 26-এর 25 হয়ে যাবে। 25 দিয়ে ক্যান্সেল আউট করলে 25 2 50, 2000, এখানে 25 দিয়ে ক্যান্সেল আউট করলে 25 8 280। 26-এর স্কোয়ার যদি আমরা করি তাহলে এটা হয় 676, তার সাথে আমাকে আরও আরসি মাল্টিপ্লিকেশন করতে হবে। 0 6 48 8, ইউনিট ডিজিট দেখো একটাই আছে, লাস্টে 80 আমাদের কাছে অপশন একটাই আছে, সেটা হচ্ছে 54,880। ওকে, পরের কোশ্চেন, একটা সংখ্যা 30% হচ্ছে 120, এর 15% থেকে 21 অধিক। আচ্ছা, একটা সংখ্যা 30% হলো 120-র 15% থেকে 21 বেশি, সংখ্যাটা কত ক্যালকুলেট করতে হবে? সো কোনো একটা সংখ্যার যদি আমরা 30% ক্যালকুলেট করি, সেটা 120-র 15%। 120-র 15% মানে কত? না 120 × 15 ডিভাইডেড বাই 100। 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 2, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 3, আর 2 দিয়ে ক্যান্সেল আউট করলে দেখো 6, মানে 18 আসবে। তো কোনো একটা সংখ্যা এক্স, তার যদি 30% আমি ক্যালকুলেট করতে চাই, সেটা এই 120-র 15% মানে 18, তার থেকে আরও 21 বেশি। তো ভ্যালুটা কত আসবে? দেখো 39। তো কোনো সংখ্যা 30%-এর ভ্যালু যদি 39 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত আসবে? তো 39 × 100 ডিভাইডেড বাই 30। 0 0 ক্যান্সেল আউট হবে, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 13, 13 × 10 130। অপশন ডি হবে দেখো কারেক্ট। ওকে, নেক্সট বলে দেওয়া আছে কি, যে রেশমা এবং তার মায়ের বর্তমান বয়সের অনুপাত 9:2। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:1, এখন থেকে 4 বছর পর তাদের বয়সের যোগফল কত হবে? বেশ,
4 বছর আগে যেটা অনুপাত ছিল, তুমি অনেকগুলো মেথডে সলভ করতে পারো। দেখো যদি আমি ক্রস প্রোডাক্ট মেথডটা অ্যাপ্লাই করতাম, 4 বছর আগে আর বর্তমান দিয়ে দেওয়া আছে, সো বর্তমান দিয়ে দেওয়া আছে 9:2। 4 বছর আগে ছিল কত, দেখো 8:1। এটা কেন হয়েছে না, প্রত্যেকে 4 বছর আগে আমরা হিসেব করছি বলে। ক্রস প্রোডাক্ট যদি অ্যাপ্লাই করতাম তাহলে 8 2 16, 9 1 9, 16 থেকে 9 মাইনাস করা মানে আমাদের কাছে কত আসবে 7, তারই ভ্যালু হবে 4 8 32 আর 4 1 4, এদের মধ্যে ডিফারেন্স কত 28। তো এক রেশিওর ভ্যালু আমরা পাচ্ছি কত 4। তার মানে একজন যেটা রেশমা তার মায়ের অ্যাকচুয়ালি বয়স তো বেশি হওয়ার কথা, 9:2, উল্টো দেওয়া আছে, যাই হোক। তো রেশমার হবে দেখো 4 9 36 আর তার মায়ের হবে কত 4 2 8। এখন থেকে 4 বছর পর যদি আমরা যাই, 4 বছর পরে রেশমার হবে 40 আর এর 4 বছর পরে হবে 8 4 12, দুটোকে যোগ করলে 40 12 তে 52। আই হোপ কোশ্চেনের টেক্সট বুকে এটা ভুল দিয়েছে, রেশিওটা চেঞ্জেস হবে, মানে রেশমার এজ আসবে যেখানে 2 রেশিও, তার মায়ের হচ্ছে তোমার 9 রেশিও আসতো। তো অ্যান্সার আমাদের দেখো 52 হবে, দুটো যোগফল 52। ওকে, আন্ডার রুটের কোশ্চেন আছে, যদি আমরা সলভ করি আন্ডার রুট 256 মানে এখান থেকে 16 বেরিয়ে আসবে, 81 আর 16তে এটা আমাদের কাছে আসবে 16 16 256। দেখো এটা আমাদের কাছে আসবে 231, 81 স্কোয়ার রুট করলে এটা হবে 9 আর 256 স্কোয়ার রুট করলে এটা হবে 16। 231 আর 9 240 প্লাস 16 মানে 256 আবার রুটের ভেতরে আসবে, সো অ্যান্সার সেই 16ই চলে আসবে 16। ওকে, অপশন ডি হবে দেখো কারেক্ট। 5টা সংখ্যার গড় দিয়ে দেওয়া আছে 24 এবং তাদের যে কোনো 3টে সংখ্যার গড় বলে দেওয়া আছে 30, বাকি দুটো সংখ্যার গড় কত। তো 5টা সংখ্যার গড় 24 হওয়া মানে টোটাল কত হবে, 5 × 24 করলে 5 24 120 পাবো। 3টে সংখ্যার গড় যদি 30 হয় তাহলে তাদের টোটালটা আমাদের কাছে আসছে কত 90। সো বাকি দুটো সংখ্যার যোগফল যদি 30 হয় তাদের অ্যাভারেজ কত আসবে দেখো 15, 2 দিয়ে ভাগ করলে 15 আসবে। তো অ্যান্সার হবে 15। এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি হয়। ওকে, এ এর আয় যদি বি এর আয়ের থেকে 25% বেশি হয় তাহলে বি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ কম, মানে এ এর আয়টাকে যদি বি এর আয়কে যদি আমরা 100 ধরতাম তাহলে এ এর আয় হতো কত 125। এখন কতটা কম বি এর আয়, 25 কম, কার রেসপেক্টে, এ এর আয় 125 এর রেসপেক্টে, পার্সেন্টেজের জন্য ইন্টু 100। তো 5 25 125 আর এটা ক্যান্সেল আউট করলে দেখো কত আসবে 20%। অপশন কি হবে দেখো কারেক্ট। ওকে, নেক্সট সিম্পলিফিকেশনের কোশ্চেন আছে 675-এর 120% প্লাস 92। 675-এর 120% মানে কাটাকাটি করার পরে পার্সেন্টেজ তুলে এটাকে আমরা 6/5 লিখতে পারি। 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 13 65, 5 13 65, 5 5 25, মাল্টিপ্লিকেশন করলে 5 × 30 0 ক্যারি 3, 6 13 78, 79 80 81। এটার সাথে 92 যোগ হবে, সেটাই বলে দেওয়া আছে কি দেখো যে 1240-এর কত পার্সেন্টেজ প্লাস তার সাথে 716। তো 716 টাকা যদি আমরা এদিকে নিয়ে এসে মাইনাস করে নিতাম তাহলে এই দুটোকে যোগ করলে 2, 9 2 10 11, 9 1 10 0 ক্যারি 1, 8 1 9, 902 থেকে 716কে যদি আমরা মাইনাস করি 6 8 186 পাবো। কারণ 186 যেটা সেটা 1240-এর কত পার্সেন্ট এটা বের করলেই হবে। সো 186 এটা 1240-এর কত পার্সেন্ট, পার্সেন্টেজের জন্য ইন্টু 100 লাগিয়ে দাও, 0 0 তো ক্যান্সেল আউট হবে। 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 6 2 12, 2 2 4 62, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আসবে 5, 62 দিয়ে ক্যান্সেল আউট করলে দেখো এটা 3 টাইম, সো 3 5 15%, 15%। অপশন বি হবে দেখো কারেক্ট। একজন শ্রমিক 16 দিনের কাজের জন্য 4800 টাকা পায়। 8400 টাকা পেতে হলে তাকে কতদিন কাজ করতে হবে, উল্টো দিকে ঘুরিয়ে দাও, যে 4800 টাকা পেতে হলে তাকে 16 দিন কাজ করতে হচ্ছে, 1 টাকা পেতে হলে 1600/48 আর পেতে হবে কত না 8400 টাকা ইন্টু 8400। তো 00 00 ক্যান্সেল আউট। দেন দেখো যদি আমরা 6 দিয়ে 8 দিয়ে ক্যান্সেল আউট করতাম, 6 8 48 আর 8 2 16, 6 দিয়ে ক্যান্সেল আউট করলে 6 14 84, 14 2 28 দিন, 28 দিন হবে দেখো অ্যান্সার। ওকে, অলরেডি আমাদের কাছে কত মিনিট হলো এক্সাম, যাই হোক ছাড়ো। 4 ঘন্টা কি বলে দেওয়া আছে দেখো, 4 ঘন্টা প্রথমে একসাথে বাজে এবং তারপর যথাক্রমে 12 সেকেন্ড 15 সেকেন্ড 20 এবং 30 সেকেন্ডের ব্যবধানে বাজে। সকাল 8টায় একসাথে বাজলে আচ্ছা তারা 8 ঘন্টাতে একসাথে কতবার বাজবে ক্যালকুলেট করতে হবে। তো একসাথে বাজতে হলে এদের আমাকে কি করতে হবে দেখো, এলসিএম নিতে হবে। এলসিএম যদি আমরা দেখি 12 15 20 এবং 60 সবগুলো 30 সবগুলোর এলসিএম আমরা কত পাবো দেখো 60 সেকেন্ড, মানে 1 মিনিটে তারা একসাথে একবার করে বাজবে। 8 ঘন্টা মানে কত মিনিট হয় না, 8 × 60 যদি আমরা করি তাহলে 6 8 48, 480 মিনিট হয়। 480 মিনিটে তারা কতবার বাজবে, অলওয়েজ আমাদের কাছে অ্যান্সার কি হয় যে 480 প্রতি 1 মিনিটে তারা বাজছে, প্লাস 1 করতে হয়, তো 481 আমাদের কাছে হবে রাইট অ্যান্সার। অপশন এ হবে দেখো কারেক্ট। একটা বাস
40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একটা বাস 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এ থেকে বি পর্যন্ত যায়, তারপর সেটা সেখান থেকে 60 কিলোমিটার/ঘন্টা গতিতে ফিরে আসে, গড় গতিবেগ। তো অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। মাল্টিপ্লিকেশন করলে 40 × 60 পাবো, আর নিচে দেখো যদি আমরা আচ্ছা 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, কারণ যাচ্ছে আর এসছে ডিস্টেন্সটা দুবার হবে, ইন্টু 2, আর নিচে 40 আর 60 যোগ করলে 100 আসবে, ক্যান্সেল আউট করলে দেখো 0 0 ক্যান্সেল আউট, 4 6 24 আর 2 কত 48। তো অ্যান্সার হবে 48 কিলোমিটার/ঘন্টা। বেশ, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যদি চক্রবৃদ্ধি সুদ প্রতি 5 মাস অন্তর গণনা করা হয় তাহলে বার্ষিক কত পরিমাণ সুদের হারে 15,000 টাকা 15 মাসে সুদে আসলে 19,965 টাকা হবে। ওকে, 15 মাস বলে দেওয়া আছে, যদি প্রতি 5 মাস অন্তর অন্তর আমরা কাউন্ট করি তাহলে টাইমটা আমাদের কাছে কত আসবে না 3 টাইমস। তো যদি আমরা প্রিন্সিপাল 15,000 টাকা রাখি, সেটার সাথে যদি আমি অ্যামাউন্ট দেখি যে 19,965 হয়েছে, এদের রেশিওটা কত আসবে? রেশিও দেখো 5 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আমাদের কাছে আসবে 3,000, দেন এটাকে 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 3 15, 5 9 45, এখানে 5 9 45, 5 3 15, 3,000, আর এটা আমরা কত পাচ্ছি দেখো 3 9 9 3, এখানে 3 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আমাদের কাছে আসবে 1000, এটা 3 13 39, 3 3 9, 3 1 3। তো এটা আমরা 3 বছরে পেয়েছি। যদি আমরা 1 বছরে ফিরে আসতে চাই তাহলে কি করব, আমরা কিউব রুট লাগিয়ে দেবো, মানে এটা আমাদের কাছে আসবে 10, আর এটা কত আসবে 11। 10 টাকা থাকলে যদি আমি 11 টাকা পাই, 10 টাকা থাকলে যদি আমি 11 টাকা পাই, তাহলে আমার কাছে দেখো ইন্টারেস্ট আসছে 1, 10 টাকার উপর পার্সেন্টেজের জন্য ইন্টু 100, সো 10% তোমার কাছে কি আসবে দেখো ইন্টারেস্ট আসবে। কিন্তু এই যে 10% ইন্টারেস্টটা তোমার কাছে এসেছে, এটা কিন্তু তোমার 5 মাসে, তোমাকে ক্যালকুলেট করতে বলেছে বার্ষিক। তো তুমি বলবে স্যার 5%-এর ইন্টারেস্ট যদি 10 হয়ে থাকে, তার মানে 5 মাসের যদি ইন্টারেস্ট 10 হয়, তাহলে 1 মাসের ইন্টারেস্ট আমরা 2% পাবো। যদি বার্ষিক 12 মাসে ক্যালকুলেট করতে চাই, 12 দিয়ে কত হবে দেখো 24%। তো অপশন বি কারেক্ট হবে। নেক্সট, 45টা সংখ্যার গড় বলে দেওয়া আছে 150, পরে দেখা গেল একটা সংখ্যা 46-এর জায়গায় ভুল করে 91 লেখা হয়েছে, সঠিক গড় কত হবে? তো সঠিক গড় 150 ছিল, কিন্তু যদি আমরা 46-এর জায়গাতে ভুল করে 91 লিখে ফেলি, তার মানে কি কমবে, টোটাল কমা মানে অ্যাভারেজও কমবে। 91 থেকে আমাকে যদি 46 আনতে হয় তাহলে কতটা কমছে? 45 কমছে। তার মানে প্রতিটা সংখ্যা যদি আমি অ্যাভারেজে কমাতে চাই, তাহলে 45কে 45টা নাম্বারের ভিতরে ভাগ করে দিলে 1 করে কমবে, সো অ্যাভারেজ 1 করে কমিয়ে দাও, 149 তোমার কাছে অ্যাভারেজ চলে আসবে। অপশন সি হবে দেখো কারেক্ট। পরেরটা দেখো, একটা গাড়ি 8 কিলোমিটার/ঘন্টা গতিবেগে কিছু দূরত্ব ভ্রমণ করে, 12 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ফিরে আসে। যদি গাড়িটা 15 ঘন্টা টোটাল সময় লাগে, তাহলে মোট দূরত্ব কত? তুমি যদি কোনো একটা জায়গা যাও এবং ফিরে আসো, যাওয়ার সময় 8, ফেরবার সময় 12, অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করতে চাও, তাহলে অ্যাভারেজ স্পিড হবে 2 × 8 × 12 ডিভাইডেড বাই 2 × x × y ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এটা ফর্মুলা। 8 আর 12 যোগ করলে কত হবে দেখো 20। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। আর এই অ্যাভারেজ স্পিডে যদি টোটাল আমার কাছে 15 ঘন্টা সময় লেগে থাকে, তাহলে ডিস্টেন্সটা কত হবে? ইন্টু 15 লাগিয়ে দাও। 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আসবে 10, 5 দিয়ে 5 2 10, 5 3 15, এগেন 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা হবে 6, তো ডিস্টেন্সটা হবে 6 8। 1 মিনিট, ভুল কোথায় করছি? হ্যাঁ, তো ডিস্টেন্স যেটা হবে সেটাও দেখো 6 48 ইন্টু 3 হবে। এটা হচ্ছে যাওয়া এবং আসা দুটো দিকের আমি টোটাল ডিস্টেন্সটা ক্যালকুলেট করে নিলাম, দুটো দিকের। এবার এখান থেকে যদি আমি একদিকের ক্যালকুলেট করতে চাই, তাহলে এটাকে আমাকে আরও 2 দিয়ে ডিভাইড করতে হতো, সো 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আরও 3 টাইমস অবধি হতো, 3 3 9 ইন্টু 8, 8 9 দেখো 72 কিলোমিটার হতো, 72 কিলোমিটার। তো অ্যান্সার হতো অপশন বি। পরের কোশ্চেন, একটা ব্যাগে 785 টাকা মূল্যের 2 5 10 টাকা মূল্য আছে, 785 টাকা টোটাল আছে। মুদ্রাগুলো যদি 6 9 10 অনুপাতে আছে, তাহলে ব্যাগে 5 টাকার কয়েন কতগুলো? যদি আমরা এই রেশিওতেই দেখতাম, তাহলে 2 টাকার কয়েন 6টা থাকলে 12 টাকা হতো, 5 টাকার কয়েন 9টা থাকলে 45 টাকা হতো, 10 টাকার কয়েন 10টা থাকলে 100 টাকা হতো। টোটাল যোগ করলে 7, 157 টাকা হতো। বাট কোশ্চেনে বলে দেওয়া আছে কত না 785। যদি আমরা এটার সাথে সমান করতে চাই, তাহলে দেখো আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে কত দিয়ে? 5 15 75, 5 দিয়ে মাল্টিপ্লিকেশন। সো 5 টাকার মুদ্রা কতগুলো আছে? আমরা ধরেছিলাম 5 টাকার মুদ্রা 9টা, কিন্তু এটাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করি কোশ্চেনের সাথে সমান হবে, সো 5 9 45টা আসবে, 45। ওকে, নেক্সট, 45 জন শিক্ষার্থীর একটা শ্রেণীতে বলে দেওয়া আছে 40% মেয়ে বাকিরা ছেলে, 40% মেয়ে বাকিরা ছেলে। মেয়েদের গড় নাম্বার 64, ছেলেদের যদি 60 হয় তাহলে সম্পূর্ণ শ্রেণীর গড় নাম্বার কত? বেশ,
তো 45 জনের ভিতরে মেয়ে যদি 40% হয়, সো 45 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 2 এর 5, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 9 45, 18 জন হচ্ছে সেখানে কে না মেয়ে। বাদ বাকি যদি আমি দেখি তাহলে 18 মাইনাস করলে 45 থেকে 27 জন কি আসবে না ছেলে আসবে বা বয়েস আসবে। এবার মেয়েদের গড় হচ্ছে 64, 18 ইন্টু 64 করলে তুমি টোটাল মার্কস পাবে। ছেলে হচ্ছে টোটাল তোমার কাছে 27 থাকছে, 60 ইন্টু গুণ করে দাও, টোটাল মার্কস পাবে। দেন এখান থেকে তুমি সেটাকে 45 দিয়ে ভাগ করলে তোমার কাছে কি চলে আসবে? দেখো অ্যাভারেজ চলে আসবে। আচ্ছা, এটা ছাড়া কোনো শর্টকাট এই মুহূর্তে ক্যালকুলেট যদি আমরা শর্টকাটে করতে চাই, কিছু একটা তুমি যদি ধরেই নিতে, এখান থেকে দেখো যদি আমরা ধরতাম যে অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি প্রত্যেকের কি না 60 আছে। দেখো এটা তো মাল্টিপ্লিকেশন করে তুমি 45 দিয়ে ভাগ করে যোগ করে তোমার কাছে তো অ্যান্সার আসবে। বাট আমি যদি শর্টকাট ক্যালকুলেট করতে চাই, আমি ধরে নিচ্ছি যে আমার কাছে 18 জন মেয়ে আছে আর 27 জন দেখো ছেলে আছে। অ্যাপ্রক্সিমেট ধরে নাও যে প্রত্যেকের আমার অ্যাভারেজটা কত আছে না 60 আছে। 60, তাহলে 27-এর ক্ষেত্রে 27 জন ছেলে প্রত্যেকেরই 60 করে অ্যাভারেজ আছে, এতে কোনো চেঞ্জেসই আসবে না। কিন্তু যেই 18 জন তাদের অ্যাভারেজ কত দিতে পারছে? এখানে 64। সো প্রত্যেকের আমি যেটা অ্যাভারেজ ধরেছি 60, তার থেকে 4 করে বেশি আছে, মানে টোটালে 18 জনের 4 18 72 বেশি আছে। আবার এটাকে যখন আমি 45-এর ভিতরে ভাগ করে দিতে চাইবো তখন কত করে পাবে? দেখো 3 দিয়ে ভাগ করলে 3 15 45, 3 দিয়ে ভাগ করলে 3 24 72, এগেন দেখো 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 5 15, 3 8 24, 8/5, এটাকে ভাগ করলে 5 একে 5, 5 6 30, মানে 1.6 করে আমাদের অ্যাভারেজটা বাড়বে। তো 60 প্লাস 1.6 অ্যান্সার কত আসবে? দেখো 61.6 এটা হবে। এটা শর্টকাট, তুমি চাইলে এটা মাল্টিপ্লিকেশন করেও করতে পারতে, ঠিক। তো 61.6। পরেরটা দেখো, একজন অসাধু দোকানদার প্রকৃত ওজনের থেকে 20% কম ব্যবহার করে তার জিনিস বিক্রি করে এবং 30% সেখানে লাভ করে। তাহলে মোট লাভের শতাংশ তাকে নির্ণয় করতে হবে। একজন অসাধু দোকানদার প্রকৃত ওজনের থেকে 20% কম ব্যবহার করছে, তার জিনিস বিক্রি করে এবং 30% সেখানে লাভ অর্জন করেছে। তো মোট যদি আমরা লাভ ক্যালকুলেট করতে চাই তাহলে 30% লাভ করেছে মাইনাস 20% কম ওজন দিয়েছে, 30% লাভ করেছে প্লাস 20 কম দিয়েছে, না মাইনাস 20, 10 মাইনাস। তো এটা কি আমাদের কাছে এই ফর্মুলাতে আসবে? সাকসেসিভের ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো? একজন অসাধু ব্যবসায়ী চেঞ্জ করা যাবে কোশ্চেন? না। একজন অসাধু দোকানদার প্রকৃত ওজনের থেকে 20% কম ব্যবহার করে তার জিনিস বিক্রি করেছে, মানে যেখানে 1000 গ্রাম দেওয়ার কথা ছিল সেখানে সে দিয়েছে কত? 800 গ্রাম। আরেকবার বলেছে এবং 30% লাভ অর্জন করেছে। 30% লাভ অর্জন করেছে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ইংলিশে পড়তে পারলে বেটার হতো। হতে পারে এরকম যে সে 30% প্রফিটে জিনিসটাকে বিক্রি করেছে। 30% প্রফিটে বিক্রি করা মানে তখন সে জিনিসটাকে 1300-তে বিক্রি করবে, 1300-তে। তো তার মোট লাভ যদি আমি ক্যালকুলেট করতে চাই, 800 টাকা খরচা হয়েছে, 1300 টাকা তার বিক্রি করে পেয়েছে, 500 টাকা সে প্রফিট অর্জন করেছে। আউট অফ কত? 800, পার্সেন্টের জন্য ইন্টু 100 লাগিয়ে দাও, দুটো জিরো ক্যান্সেল আউট হবে। দেখো 50 মানে এটা 6 আসতে 48, 20 আসবে, 8 2 16, 62.5% এটা অ্যান্সার হবে। যদি আমরা ইংরেজিতে কোশ্চেনটা দেখতে পেতাম তাহলে সুবিধে হতো, মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা আই হোপ এরকম হওয়ার কথা ছিল যে একজন অসাধু দোকানদার বিক্রি করার সময় 20% ওজনে কম দেয় বাট দামে এসে 30% বেশি নেয়, তাহলে সেক্ষেত্রে তার মোট লাভের পার্সেন্টেজ কত, এটা ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত ছিল। তো 62.5 এটা ধরে চলছি। ওকে, পরেরটা দেখো। পরেরটাতে বলে দেওয়া আছে কি যে 29.75, 18.25 এবং সংখ্যা এন তাদের গড় দিয়ে দেওয়া আছে 23, এন এর মান কত? তো তিনটে সংখ্যার যদি অ্যাভারেজ 23 হয় টোটালটা কত আসবে? 69। এখান থেকে বাকি দুটো সংখ্যার যোগফল মাইনাস করে দাও। সো 75 আর 25, 0.75 যোগ করলে 1 হবে, 29 একে 30 আর 18-তে কত হবে? 30 আর 18-তে দেখো 48, এখান থেকে মাইনাস করলে আমাদের কাছে আসবে 21। তো এন এর মান আমরা পাবো 21। অমর তার টিভি 1450 টাকায় বিক্রি করে এবং তার 30% ক্ষতি হয়। কত দামে বিক্রি করলে তার 30% লাভ হতো? 30% ক্ষতি হয়েছে মানে 100%-এর জিনিসকে 70%-এ বিক্রি করেছে। তো 70%-এ বিক্রি করে যদি সে 1540 টাকা পায়, তাকে 30% প্রফিট করতে হলে 130%-এ বিক্রি করতে হবে। তো 130%-এর ভ্যালু কত আসবে? 1540 ইন্টু 130 ডিভাইডেড বাই দেখো 70, 0 0 ক্যান্সেল আউট, 7 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আমাদের কাছে আসবে 22 টাইমস 0, 13 দুয়ে 26-এর 6, ক্যারি 2, 13 দুয়ে 26, দুয়ে কত? 28, 2860 অপশন এটা আসবে দেখো। ওকে, একটা গাড়ি 8 ঘন্টাতে 200 কিলোমিটার পথ পাড়ি দেয়
একই গতিপথে 4.4 ঘন্টার মধ্যে অতিক্রম করা তার দূরত্ব ক্যালকুলেট করতে হবে। সো কোনো গাড়ি যদি 8 ঘন্টাতে 200 যায়, 4.4 ঘন্টায় কত যাবে? তো 200 গেছে 8 ঘন্টাতে 4.4 ঘন্টা, মানে পয়েন্ট তুলে দিলে নিচে দেখো 10 চলে আসবে। 0 0 ক্যান্সেল আউট, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 11, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 2, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 10। সো 110 মাল্টিপ্লিকেশন করলে 110 কিলোমিটার। দুটো ট্রেন একই সময়ে যাত্রা শুরু করে এবং একটা কলকাতা থেকে এবং অন্যটা মুম্বাই থেকে। যদি ট্রেনগুলো যথাক্রমে 80 কিলোমিটার/ঘন্টা 75 কিলোমিটার/ঘন্টা বেগে চলে, তারা যখন মিলিত হয় তখন দেখা যায় একটা ট্রেন অন্য ট্রেনের থেকে 150 কিলোমিটার পথ বেশি অতিক্রম করেছে। তো কলকাতা থেকে মুম্বাইয়ের মধ্যে দূরত্ব কত, এটা ক্যালকুলেট করতে হবে। যদি আমরা স্পিডের রেশিও দেখি তাহলে একজনের স্পিড দেখো 80, একজনের স্পিড হচ্ছে 75। রেশিও বের করতে গেলে 5 15 75, 5 16 80, এটা হচ্ছে তাদের স্পিডের রেশিও। ঠিক, এবার এটা ধরে নাও কলকাতা, একটা ট্রেন কলকাতা, একটা ট্রেন মুম্বাই। কলকাতা থেকে এ যাচ্ছে, এ মুম্বাই থেকে কলকাতার দিকে আসছে, কোনো সময় তাদের একটা মিট হয়েছে এখানে মিডিলে, এবং কলকাতা থেকে যাচ্ছে তার স্পিড ছিল কত রেশিও, যদি আমি রেশিওতে দেখি তাহলে তার 16 রেশিও স্পিড ছিল, এর স্পিড ছিল কত 15 রেশিও। যখন মিট হয়েছে তখন দেখছে 150 কিলোমিটার অধিক দূরত্ব অতিক্রম করেছে একটা ট্রেন অন্যটার থেকে। তাহলে এখানে যে 1 ঘন্টাতে 16 অতিক্রম করছে, সে এখানে 1 ঘন্টাতে 15 অতিক্রম করছে। তাহলে বেশি কতটা অতিক্রম করছে? দেখো 1। বেশি কতটা অতিক্রম করছে 1। বা তুমি চাইলে রেশিও যদি নাও ক্যালকুলেট করতে চাও, তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে 1 ঘন্টাতে যদি এ 80 যায়, এ যদি 75 যায়, তাহলে এ এর থেকে 5 কিলোমিটার পথ বেশি অতিক্রম করছে। টোটাল যদি 150 কিলোমিটার পথ অতিক্রম করে থাকে, তার মানে কত ঘন্টা টাইম লেগেছে দেখো, আর 10 ঘন্টা। তার মানে 10 ঘন্টা পর তাদের মিট হয়েছে। তো 10 ঘন্টা এও কলকাতা থেকে এদিকে গেছে, 10 ঘন্টা এও এখান থেকে এসেছে। তো 16 × 10 করলে এদিকটা 160 কিলোমিটার, 15 × 10 করলে এটা হবে 150, 150। আর দুটোকে যদি আমরা যোগ করতাম, সরি 16 কেন বলছি, অরিজিনাল স্পিড তো 80 ছিল। 80 × 10 করলে এটা হবে 800, আর 75 × 10 করা মানে ওর হবে 750। দুটোকে অ্যাড করলে 1550। এটা আমরা টোটাল ডিস্টেন্স পাবো। কলকাতা থেকে মুম্বাইয়ের মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। 1550 তো আমরা পেলাম। হুম, 150 কিলোমিটার 5। আরে কি ক্যালকুলেশন করছি, 5 দিয়ে 150কে ভাগ করলে এটা তো 30 ঘন্টা সময় লাগবে। তো 30 ঘন্টা পর যদি হয়, 1 মিনিট, 30 ঘন্টা পর যদি হয়, তাহলে এ গেছে দেখো 80 × 30, মানে 3 আসতে 24, 240, 2400। আর এটা 75 × 30, 375 আমাদের কাছে আসবে 200, 450। নেক্সট 2400, 0 5 4 2 6, 2 2 4, 46 50। এটা হবে দেখো আমাদের অ্যান্সার। একটু মিস্টেক তো হলো। 24টা কলম বিক্রি করে একজন বিক্রেতা 6টা কলমের বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতির শতাংশ কত? তো আমরা কি বলতে পারি যে 24টা কলমের যেটা ক্রয় মূল্য ছিল, সেখান থেকে 24টা কলমে যদি আমরা বিক্রয় মূল্যটাকে মাইনাস করি, তাহলে 6টা কলমের বিক্রয় মূল্যের সাথে সমান আসবে। একদিকে নিয়ে চলে গেলে 24 সিপি, তার ভ্যালু আসবে 30 এসপি। এখান থেকে সিপি বাই এসপির যদি আমি রেশিও ক্যালকুলেট করতে চাই, তাহলে 6 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 ছক 30, 4 ছক 24, মানে 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছে। 1 টাকা ক্ষতি হয়েছে 5 টাকার উপর, পার্সেন্টেজের জন্য ইন্টু 100, 20% অ্যান্সার। ওকে, ক্লোজ 20%। নেক্সট দেখো, 12টা সংখ্যার গড় দিয়ে দেওয়া আছে 15। যদি 41 নম্বর অন্তর্ভুক্ত থাকে তবে এটি 13টি সংখ্যার গড় কত হবে? 12টা সংখ্যার গড় দিয়ে দেওয়া ছিল 15। যদি আমি এর সাথে আরও 41 নাম্বারটাকে অ্যাড করে দিতাম, তখন 13টা সংখ্যা আমাদের কাছে হয়ে যেত। 12 × 15 মানে এটা আসবে দেখো 180। তার সাথে আরও 41 যোগ করে নাও, 221। এটাকে তুমি 13 দিয়ে ভাগ করে দাও। সো 13 একে 13 আসবে, আর 9 7 13 91। অ্যান্সার কত হবে দেখো? 17। 17 হবে অ্যান্সার। যদি একই সংখ্যা সেই সংখ্যার 50% এবং সেই সংখ্যার 25%-এর গড় 280 হয়, তাহলে সংখ্যাটা কত? একটা সংখ্যা আছে, সেই সংখ্যার 50% এবং সেই সংখ্যার 25%-এর গড় বলে দেওয়া আছে। ঠিক, 280। যদি টোটাল আমরা ক্যালকুলেট করতাম, 280 × 2 করলে এটা আমরা পেতাম 28 × 56, 560। সো কোনো একটা সংখ্যার 50% আর 25% যোগ করলে 75% হয়। 75%-এর ভ্যালু 560। তো সংখ্যাটা কত? নিজে 100%, তার ভ্যালু কত আসবে?
সংখ্যা, সেই সংখ্যাটার 50% এবং সেই সংখ্যাটার 25%, এর গড় দিয়ে দেওয়া আছে 280। সংখ্যাটার 50% মানে কত, তার হাফ, 1/2, আর 25% মানে কত দেখো 1/4, 1/4। টোটাল যদি আমাদের কাছে 4 লসাগু হয় তাহলে এটা আমাদের কাছে কত পাবো, 3/4 পাবো। দুটো সংখ্যা মিলিয়ে আমরা 3/4 পেয়েছি। মানে এই 50% এবং 25% দুটোকে অ্যাড করলে পুরো নাম্বারটা যদি 4 হয় তার আমরা 3 পেয়ে গেলাম, 3। তো এই যে 3 পেয়েছি তার যেটা টোটাল আমাদের কাছে বেরোবে, গড় দিয়ে দেওয়া আছে 280। 3-এর ভ্যালু যদি 560, আচ্ছা। কোশ্চেন নাম্বার 31, এটা একটু স্কিপ করছি এখন, মার্কিং করে রাখি, মার্ক ফর রিভিউ। পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 32 নাম্বার কোশ্চেনে বলেছে কি, যে 10%, 20% এবং 25%-এর ধারাবাহিক ছাড়ের সমতুল্য একটা একক ছাড় ক্যালকুলেট করতে হবে। 10% ছাড় দেওয়া মানে 10 টাকার জিনিস 9 টাকাতে পাবো। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5 হয়, 5 টাকার জিনিস 4 টাকাতে পাবো। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4 হয়, 4 টাকার জিনিস 3 টাকাতে পাবো। টোটাল মাল্টিপ্লিকেশন করা মানে এদিকটা আমাদের কাছে আসবে 200, এদিকে মাল্টিপ্লিকেশন করলে 3 4 12, 9 12 কত, 108। 200 টাকার জিনিস যদি আমরা 108 টাকাতে পাই তাহলে ছাড় পেয়েছি কত দেখো, 92 টাকা। কত টাকার উপর, 200 টাকার উপর, পার্সেন্টেজের জন্য ইন্টু 100। তো অ্যান্সার কত আসবে দেখো, 46% আমরা ছাড় পেয়েছি। যদি 12 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, যদি 12 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 5 দিনে 16,800 টাকা উপার্জন করে, তবে 18 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে কত উপার্জন করবে? সো এটাকে আমরা M1D1 এর ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারি। দেখো, 12 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে, 5 দিন কাজ করেছে, টোটাল উপার্জন করেছে 16,800। এটাই সমান হবে 18 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করেছে, 8 দিনে কত টাকা উপার্জন করবে, এক্স ধরে নিলাম। ক্যান্সেল আউট করতে চাইলে 6 2 12, দেন 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 9 2 18, 8 আর 8 ক্যান্সেল আউট হবে। এটা আমাদের কাছে এক্সের যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে 16,800 ইন্টু 9, ক্রস মাল্টিপ্লিকেশন করলে তাকে 5 দিয়ে ভাগ করা মানে 3 5 15, এগেন 3 5 15, 5 6 30, 3360 ইন্টু 9। তো 0 6 9 54 4 ইউনিট ডিজিট দেখো, লাস্টে 40, একটাই অপশন আছে, অপশন বি, এই কারেক্ট হবে। যদি স্যান্টি তার মাসিক বেতন 15% খাবারে, যেহেতু স্যান্টি তার মাসিক বেতন 15% খাবারে, 20% ভাড়া বাবদ খরচা করে এবং 1500 টাকা বাঁচায়, তাহলে তার মাসিক বেতন কত? সো তার যদি 100% মাসিক বেতন হতো, তার মধ্যে 70% সে খরচা করছে, 30% বাঁচাচ্ছে। এটারই ভ্যালু দিয়ে দেওয়া আছে 1500। তার মাসিক বেতন 100%-এর ভ্যালু কত হবে? 30%-এর ভ্যালু 1500, মানে 1%-এর ভ্যালু আমাদের কাছে আসবে 50। 100%-এর ভ্যালু কত হবে দেখো, 5000। 5000, অপশন বি হবে কারেক্ট। একটা সংখ্যার 1/7 হলো 51, মানে একটা সংখ্যার 1-এর সাথ যদি আমরা ক্যালকুলেট করি সেটা পাচ্ছি 51। তো সংখ্যাটা পুরোটা কত পাবে? 7 মাল্টিপ্লিকেশন করলে 51 ইন্টু 7, এটা হচ্ছে পুরো সংখ্যাটা। এর আবার 64% মানে 64/100, এটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তো ক্যান্সেল আউট যদি আমি করি তার থেকে বেটার হবে মাল্টিপ্লিকেশনই করে নাও। 7 একে 7, 5 7 35, দেন 64 মাল্টিপ্লিকেশন, আর এটাকে 100 দিয়ে ভাগ। দেখো 4 আর 7 মাল্টিপ্লিকেশন করলে 4 7 28, আর এখানে যাই রেজাল্ট হোক না কেন, যখন আমরা 100 দিয়ে ভাগ করব 2 ঘর আগে পয়েন্ট বসবে, মানে ইউনিট ডিজিট পয়েন্টের পরে ইউনিট ডিজিটটা 8 পাবো। একটাই অপশন আছে দেখো বিতে, এটাই হবে অ্যান্সার। একটা রাশি একটা নির্দিষ্ট সুদের হারে চক্রবৃদ্ধিতে, বার্ষিক চক্রবৃদ্ধিতে 3 বছরে 27 গুণ হয়। সো বার্ষিক সুদের হার কাউন্ট করতে হবে। ওকে, চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে যেখানে এটা 3 বছরে 27 গুণ হয়েছে, মানে 1 থেকে এটা 27 টাকায় পরিণত হয়েছে। 1 বছরে ফিরে যেতে চাইলে আমরা কিউব রুট লাগিয়ে দেবো, মানে এটা 1 আর 3 পাবো। তো 1 টাকা থেকে 3 টাকা বেড়ে হয়েছে 1 বছরে 2 টাকা সুদ পেয়েছি 1 টাকার উপর, পার্সেন্টেজের জন্য ইন্টু 100, এটাই হবে রেটের পার্সেন্টেজ। তো 200% হবে দেখো অ্যান্সার, 200%। যোগ করতে হবে, এর আনুমানিক মান দিয়ে দেওয়া আছে। আনুমানিক দেখো, সবগুলো যদি আমরা যোগ করতাম, আনুমানিক মানে তুমি কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নাও, যেটা 1088.88 আছে এটাকে 1089 নিয়ে নাও, এটাকে 1800 নিয়ে নাও, আর এটা আমাদের কাছে 1881 নিয়ে নাও। সবগুলো যোগ করলে দেখো 9 একে 10 0 ক্যারি 1, 8 16 একে 17, 8 16 6 ক্যারি 1, 4 6 সরি
8 8 16 একে 17 7 4 7 7 0। দেখো এটা অ্যান্সার হবে 4 7 4 7 0। একটা নির্দিষ্ট স্কুলে গণিতে সর্বোচ্চ নম্বর ছিল 300, রাম 72% নম্বর পেয়েছে, তার প্রাপ্ত নম্বর কত ছিল? তো 300-র মধ্যে যদি কেউ 72% নাম্বার পায়, তো এটাই ক্যালকুলেট করে নাও, পার্সেন্টেজ তুলতে হলে নিচে 100 দিয়ে ভাগ হবে। 3 × 72 যদি আমরা করি, 3 2 6, 3 7 21, 216। অপশন এ হবে দেখো কারেক্ট। এক্স এর মান ক্যালকুলেট করতে বলেছে। এক্স এর মান কি দিয়ে দেওয়া আছে দেখো, 2^3 মানে এটা আমরা পাবো 8, 3^4, 3^4 মিনস এটা হবে 81 ইন্টু 1080, আর এটাকে ভাগ করবো 15 দিয়ে, সেটাই 6 এর পাওয়ারে কত। ওকে, তো এখান থেকে যদি আমরা সলভ করি, 15 দিয়ে এটাকে ভাগ করা মানে কত আসবে দেখো, 6 15 90, 7 15 105, 7 আর 15 দিয়ে 30, এটা 72 আসবে। দেন 8 × 81 × 72, 8 × 81 × 72, এটাকে 6 এর পাওয়ারে কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। 72কে তো আমরা 6 স্কোয়ার ইন্টু 2 বলতে পারি। ওকে, 36 × 2 72 বলতে পারি, তাহলে এটা 6 স্কোয়ার ইন্টু 2 হবে। 81কে কি 6 এর পাওয়ারে কিছু ভাগ করা যাবে না, এটাকে দেখো আমরা 9 × 9 বলছি। ওকে, আর 8কে আমরা কি বলতে পারি দেখো, 4 × 2 বলতে পারি, 4 × 2। তো 6 স্কোয়ার এটা তোমার কাছে আছে। একটা 9-এর সঙ্গে যদি আমরা 4 মাল্টিপ্লিকেশন করতাম, 4 9 36 হতো, মানে এটা একটা 6 স্কোয়ার হতো। আর এই 9-এর সঙ্গে 9 2 18 2 36, মানে এটাও একটা 6 স্কোয়ার হতো। তো এটা আমাদের কাছে 6 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার, আর বেস ভ্যালু সেম আছে, মাল্টিপ্লিকেশন মানে পাওয়ারগুলো যোগ হয়ে গিয়ে কত দেখো, 6 এর পাওয়ারে 6 চলে আসবে। তো এক্সের যেটা ভ্যালু হবে এটা কত, 6 এর পাওয়ারে 6। 41 নম্বর কোশ্চেন বলেছে, দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে একজন অন্যজনের চেয়ে 22 নম্বর বেশি পেয়েছে। তার নম্বরের যোগফলের 55% ছিল। তাদের নম্বরের যোগফলের 55% ছিল। তাদের দ্বারা প্রাপ্ত নম্বরগুলো কত? ওকে, তো তাদের নম্বরের যোগফল যদি সাপোজ 100 হতো, তাহলে এ একা একা কত নাম্বার পেয়েছে না 55 নাম্বার পেয়েছে। ডিফারেন্স যদি আমরা দেখি সেটা পাচ্ছি কত দেখো, 45। বাট কোশ্চেনে বলে দেওয়া আছে একজন আরেকজনের থেকে কত নাম্বার বেশি পেয়েছে, 22 নাম্বার। সরি, একটু ভুল করলাম, মিস্টেক। তো তাদের যদি টোটাল দুজনের প্রাপ্ত নম্বর 100 হয়, তার মধ্যে একজন সে নিজে পেয়েছে 55%, মানে যে বেশি পেয়েছে সে পেয়েছে 55, যে কম পেয়েছে সে পেয়েছে কত দেখো, 45। তো এদের মধ্যে কত নাম্বারে বেশি পেয়েছে না 10 নাম্বার। বাট এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে 22। 10-এর ভ্যালু যদি 22 হয়, তাহলে 55 যেটা আছে তার ভ্যালু কত হবে, আর 45 যে পেয়েছে তার ভ্যালু কত হবে। তো 55-র ভ্যালু যদি আমি ক্যালকুলেট করতে চাই, 22 × 55 ডিভাইডেড বাই 10 আসবে। 5 11 55, 5 2 10, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা এগেন 11, এটা আমাদের কাছে হবে দেখো 121। আর একজন 121 পেয়েছে, মানে যে বেশি পেয়েছে 121। অপশন দেখো একটাই আছে, অপশন এ হবে কারেক্ট। বিষ্ণু এ বিন্দু থেকে বি বিন্দুতে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভ্রমণ করে এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বি বিন্দু থেকে এ বিন্দুতে ফিরে আসে। যদি বিষ্ণুর ভ্রমণের মোট সময় 1600 সেকেন্ড হয়, তাহলে বিষ্ণুর ভ্রমণের মোট দূরত্ব কত? ওকে, প্রথমে অ্যাভারেজ স্পিড যদি আমরা বের করতে চাইতাম, তাহলে 2 × 90 × 54 আর ডিভাইডেড বাই কত, 90 + 54, মানে 4 9 5 14, 144। 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আমাদের কাছে আসবে 72। 9 দিয়ে ক্যান্সেল আউট করলে 9 290, 8 9 72। এগেন দেখো 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আসবে 4 2 8, এটা আমাদের কাছে আসতো 5 2 10, আর 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 2 4, 27 2 54। 27 × 5 করে নেওয়া মানে 5 × 100, 5 7 35, 135 ডিভাইডেড বাই 2 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে যদি আমরা কনভার্ট করতাম, তাহলে এটাকে আমাদেরকে 18/5 দিয়ে, 5/18 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হতো। 5/18 দিয়ে মাল্টিপ্লিকেশন, এটাকে 5/18 দিয়ে মাল্টিপ্লিকেশন করতাম। এটা দেখো আমাদের কাছে কি অ্যাভারেজ স্পিড বেরিয়েছে, কিন্তু এটা দুদিকের অ্যাভারেজ স্পিড। ক্যালকুলেট করতে হবে মোট ডিস্টেন্স কত আছে। 1600 সেকেন্ডে কভার করেছে। সো টোটাল যদি আমি ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই, 135 × 5 × 1600 সেকেন্ডে কভার করেছে, ডিভাইডেড বাই 2 × 18। এটা আমরা মিটারে তো পাবো, কিন্তু এখান থেকে আবার কিলোমিটারে কনভার্ট করতে হবে, মানে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এত বড় ক্যালকুলেশন
কি কিছু করছি, দুটো জিরো তো ক্যান্সেল আউট, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 2 10, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 8, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 4, 10 যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে 2 2 4, 9 2 18, আর 9 দিয়ে ক্যান্সেল আউট করলে দেখো 9 1 9, 5 9 45, সো 15 ইন্টু 2 করলে 30 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। ঠিকই আছে, তো অপশন বি হবে দেখো কারেক্ট। ওকে, কীর্তি 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে এবং পরে সুমা 30,000 টাকা দিয়ে তার সাথে যোগ দেয়। যদি বছরের শেষে লাভ সমান অনুপাতে বন্টন হয় তাহলে সুমা কত মাস পরে যোগ করেছে? কৃতি আর সুমার মধ্যে রেশিও ক্যালকুলেট করতে হবে। আমরা জানি কি লাভ্যাংশের যেটা রেশিও হয় সেটা তাদের ইনভেস্টমেন্ট ইনটু তাদের সময়ের যে রেশিওটা বেরোয় সেটার সাথে সমান হয়। তো এ প্রথমেই 10,000 যেটা আছে আমি সেটাকে 10 টাকা ধরে নিচ্ছি, বা 1 টাকা ধরে নিলাম, 1 টাকা, কারণ রেশিও করলে তো সেই 10,000 আর 30-এর মধ্যে তো 1 আর 3ই আসবে। তো আমি ধরে নিচ্ছি 1 টাকা, কিন্তু কত মাসের জন্য ইনভেস্ট করেছে? দেখো 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। আর সুমি কত মাস পরে সেখানে জয়েন হয়েছে সেটা আমরা জানি না, তাই আমি ধরে নিচ্ছি তার 3 টাকা ইনভেস্ট ছিল কিন্তু এক্স মাসের জন্য। আর রেশিও লাস্টে গিয়ে তাদের সমান সমান হয়েছে, তার মানে আমরা এটা বলতে পারি যে 12 ইকুয়াল টু 3 ইন্টু এক্স, এই রেশিওটা সমান হবে। সো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পাচ্ছি দেখো 4, এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি 4, তার মানে 4 মাসের জন্য খেটেছে তার টাকা। কিন্তু কোশ্চেনে বলেছে যে সুমা কত মাস পর যোগদান করেছিল। যদি বছর 12 মাসের হয়, 4 মাস যদি তার টাকাটা কেটে থাকে, তার মানে সে কত মাসের পর জয়েন করেছে? তোমার অ্যান্সার হবে 8 মাস পর, তাই অপশন এ হবে কারেক্ট। ঠিক, 720 টাকা 720 টাকা ABCDE এর মধ্যে ভাগ করা হয়, তাদের প্রাপ্ত টাকার পরিমাণ ঊর্ধ্বক্রমে এবং সমান্তর প্রগতিতে ছিল। এর চেয়ে ই 40 টাকা বেশি পেয়ে থাকলে বি কত টাকা পেয়েছে? ওকে, সো এ বি সি ডি আর ই এই 5 জন দেখো তাদের সমান্তর প্রগতি, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে তাদের টাকাগুলো আছে, এবং এদের সবার সমষ্টি যোগ করলে আমরা পাবো 720। যদি এর থেকে ই 40 টাকা বেশি পাই, এই যে গ্যাপগুলো এদের মধ্যে এর থেকে ই যদি 40 টাকা বেশি পাই তাহলে গ্যাপ 1টা 2টো 3টে 4টে, প্রতিটা গ্যাপে 10 টাকা করে ফিল করে দাও। তো প্রতিটা গ্যাপে যদি 10 টাকা করে হয়, মানে আমরা পেয়ে গেছি কি, যে কমন ডিফারেন্স যেটা আমরা পাচ্ছি, কমন ডিফারেন্স সেটা আমরা পেলাম কত করে আছে? 10 করে আছে, 10 করে। ওকে, ক্যালকুলেট করতে হবে যে বি কত টাকা পেয়েছিল। তুমি চাইলে এরকমও করতে পারো যে এ যদি এক্স টাকা পায়, তো এর থেকে এ আরও 10 টাকা বেশি পাবে, সি তার থেকে আরও 10 টাকা বেশি মানে এক্স প্লাস 20 পাবে, ডি তার থেকে আরও 10 টাকা বেশি এক্স প্লাস 30 পাবে, আর ই তার থেকে আরও 10 টাকা বেশি এক্স প্লাস 40 পাবে। এরকমভাবে সলভ করতে পারো। টোটাল 1 2 3 4 5, 5x প্লাস 40 30 70 80 90 আর 10-এ কত 100 ইকুয়াল টু তোমার কাছে আসবে 720। 5x এর ভ্যালু আসবে 620, আর x এর যেটা ভ্যালু আসবে 5 12 60, 5 4 20, 124। এটা পেয়েছে এ। বি পেয়েছে তার থেকে আরও 10 টাকা বেশি, 124 প্লাস 10 134 টাকা। অপশন এ দেখো কারেক্ট হবে। আর এটা তুমি এপির ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারো। ঠিক, সো 134 দেখো অ্যান্সার হলো। 5 জন ছেলের বয়সের অনুপাত হচ্ছে 1:2:3:4:5। সেই ব্যক্তিদের গড় বয়স দিয়ে দেওয়া আছে 30। ওকে, টোটাল বয়স কত আসবে 5 জনের? 30 ইন্টু 5 করলে 150। তো এই রেশিওটা 5 4 9 10 11 12 13 14 15, 15 রেশিওর ভ্যালু যদি আমরা 150 পাই, 1 রেশিওর ভ্যালু আমাদের কাছে আসবে 10। ছোট ছেলের বয়স মানে 1 রেশিও 10 বছরই হবে, 10 বছরই হবে। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 4 বছর সরল সুদের হারে প্রাপ্ত সুদাসল হচ্ছে 600 টাকা। প্রাপ্ত সুদাসল 600 টাকা। 6 বছরের সুদাসল হচ্ছে 650। বার্ষিক সুদের হার কত? 4 বছর পর কোনো পরিমাণ টাকা 4 বছর পর হয়েছে 600, আর এটাই 6 বছর পরে হয়েছে কত? 650। মানে 2 বছর টাইম লেগেছে, কত টাকা বেড়েছে? 50 টাকা। 2 বছরে যদি 50 টাকা বাড়ে, 1 বছরে বাড়বে কত? 25 টাকা। তার মানে এই 4 বছরে বেড়েছে কত? 4 25 100 টাকা। তো 600 টাকা থেকে 100 টাকা মাইনাস করলে আমরা প্রিন্সিপাল পাবো 500। সুদের হার জানতে চেয়েছে, সো 25 টাকা আমরা 1 বছরে সুদ পাই 500 টাকার উপর, পার্সেন্টেজের জন্য ইন্টু 100, 25কে 5 দিয়ে ভাগ করে মানে 5% আসবে। অপশন এ হবে দেখো কারেক্ট, অপশন এ। নেক্সট, একটা সংখ্যা বলে দেওয়া আছে কি 88 দ্বারা বিভাজ্য। 88 দ্বারা বিভাজ্য মানে এটাকে আমরা 8 ইন্টু 11 দুটো দিয়ে ভাগ হিসাবে ভেবে নেব। তো 5x 4 2 3y, এটাতে আমরা প্রথমে 8-এর ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করবো। লাস্টের 3টে ডিজিটের উপরে 8-এর ডিভিজিবিলিটি রুল ডিপেন্ড করে। তো লাস্ট থেকে 3 নম্বর ডিজিট যদি আমাদের কাছে ইভেন হয় তাহলে লাস্টের দুটো ডিজিট আমাদেরকে মাস্ট 8 দিয়ে ভাগ যেতে হবে। 3-এর ঘরের কোন নাম্বার 8 দিয়ে ভাগ যায়? দেখো 4 32, মানে 2 হতে হবে ওয়াইয়ের ভ্যালু। আর ওয়াইয়ের ভ্যালু 2 তুমি যদি পুট করে দাও তখন 5x 4 2 3 2 এটাকে তোমাকে 11 দিয়ে ভাগ যাবে কিনা চেক করতে হবে। 11 দিয়ে ভাগ যাওয়ার রুল 5 4 9 3 কত আসবে দেখো 12, আর এদিকে 2 2 4, 4-এর সাথে কত যোগ করলে 12 হবে?
8 যোগ করলে। সো এক্স এর ভ্যালু আমরা কত পাবো? 8 পাবো। এক্স এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 8। পুট করতে হবে 5x মানে 50 40 মাইনাস 8y, 8 দুগুণে 16, 40 থেকে 16 মাইনাস করা মানে 24। দেখো অ্যান্সার হবে অপশন বি হবে দেখো কারেক্ট। একটা গ্রামে মোট জনসংখ্যা 2/9, সংখ্যাগরিষ্ঠতা ছিল নিরক্ষর। ওকে, নিরক্ষর মানুষের সংখ্যা হচ্ছে 1980। মোট জনসংখ্যা কত ছিল? তো মোট জনসংখ্যা যদি নিচেরটাকে আমরা 9 নিয়ে নিতাম, এই 9 এর মধ্যে 2 ছিল নিরক্ষর, আর সেই 2 এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 1980। তাহলে 1 এর ভ্যালু কত আসবে আর 9 এর ভ্যালু টোটালটা ক্যালকুলেট করলেই হবে। তো ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারি যে 1980 ইন্টু 9 এর ভ্যালু বের করতে হবে, 2 এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। ক্যান্সেল আউট করলে 9 2 18, 9 2 18 0, তো 0, 9 9 81 1, ক্যারি 1, 9 9 81, আর 8 এ কত দেখো 89, 8910। একজন দোকানদার তার ক্রয় মূল্যর চেয়ে 30% বেশি মূল্য ধার্য করেন, ধার্য মূল্যের উপরে 10% ছাড় দেন, আরও 6.5% বেশি মুনাফা অর্জনের জন্য তাকে ধার্য মূল্যের উপরে কত শতাংশ ছাড় দিতে হতো? বেশ, যদি আমরা কোশ্চেনটাতে এরকমভাবে সলভ করতাম যে ধরে নাও 100 টাকা তার কস্ট প্রাইস ছিল, সেটাকে ধার্য মূল্য 30% বেশি মানে 130 করেছে, এর উপরে যখনই সে 10% ছাড় দেবে, ছাড় দেওয়া মানে 13 টাকা ছাড় দিতে হবে, এটাকে তাকে বিক্রি করতে হবে 117-তে, তো সে লাভ করছে কত দেখো 17% তার প্রফিট হয়েছিল। একে যদি আরও 6.5% বেশি মুনাফা অর্জন করতে হতো, তার মানে 17 তার প্রফিট হয়েছিল, আরও যদি 6.5 করতে চাইতো তাহলে তাকে 17 6 23.5% প্রফিট করতে হতো। 23.5% প্রফিট, তার মানে 100 টাকার জিনিসকে তাকে বিক্রি করতে হতো 123.50 টাকাতে। তাহলে তাকে ছাড়ের পরিমাণটা কত দিতে হতো? 13%, 10%-এর জায়গাতে কত পার্সেন্ট ছাড় দিতে হতো? তখন তুমি এটা ক্যালকুলেট করবে যে 130 টাকা যেটা ধার্য মূল্য ছিল, সেটাকে যদি আমি বিক্রি করি 123.50-এ, তো ছাড় দিতে হচ্ছে আমাকে কত দেখো অনলি 6.50 টাকা, 6.50। আর এটা কত টাকার উপর না, আউট অফ 130 পার্সেন্টেজে ক্যালকুলেট করতে হয়েছে ইন্টু 100। তো পয়েন্ট তুলে দাও, এখানে 100 ক্যান্সেল আউট হবে, 0 0 বাদ দাও, 65-কে 13 দিয়ে ভাগ করলে 5 13 65 আসবে, তো তখন ছাড়ের পরিমাণ যেটা হবে এটা কত হয়ে যাবে দেখো। বা তুমি এখান থেকে দেখো ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারতে যে আমি অ্যাকচুয়ালি করছিলাম কত না 13%, 13 টাকা ছাড় দিচ্ছিলাম 100 টাকাতে, সরি 100 টাকাতে না 13 টাকা ছাড় দিচ্ছিলাম, এখানে আমাকে দেখো আরও 6.5, আরও 6.5 বেশি ছাড় দিতে হবে, তার মানে 13-র অর্ধেক এটা, তার মানে যেটা আমাদের কাছে পার্সেন্টেজ ছাড়টা আগে ছিল সেটা আমাকে হাফ কমিয়ে দিতে হবে, তাই 5 চলে আসবে। তো বেসিক ধরে সলভ করলে এটা অ্যান্সার হচ্ছে দেখো। আর তুমি চাইলে ওখানে তোমার এরকমভাবে আন্ডারস্ট্যান্ডিংটা কাজে লাগাতে পারতে, 5ই আসতো। ওকে, দুটো সংখ্যার গুণফল দিয়ে দেওয়া আছে 432, যদি গসাগু 12 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? লজিক আমরা কি জানি যে সংখ্যা দুটোর গুণফল 432 যেটা হবে সেটাই সংখ্যা দুটোর গসাগু 12, গসাগু 12 এবং তার লসাগুর সাথে সমান, এটা একটা রুল আমরা জানি। ওকে, তো এখান থেকে যদি আমি এলসিএমটা ক্যালকুলেট করতে চাই তাহলে এলসিএমটা কত আসবে? 12 দিয়ে ভাগ করা মানে 12 3 36 আর 6 12 72। তো এলসিএম আমরা কত পেয়েছি দেখো 36, এলসিএম 36। এবার বৃহত্তম সংখ্যা আমাকে ক্যালকুলেট করতে হবে। সংখ্যাগুলো যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সংখ্যাগুলো দেখো যদি আমরা ক্যালকুলেট করতে চাই, গসাগু যদি 12 দিয়ে দেওয়া আছে তাহলে একটা সংখ্যা হবে 12x, একটা সংখ্যা কত হবে 12y। লসাগু ক্যালকুলেট করলে x ইন্টু 12 ইন্টু ওয়াই, তার ভ্যালু আমরা কত পাবো? 36 পাবো। 12 দিয়ে ক্যান্সেল আউট করলে দেখো কত আসবে 3। সো এক্স আর ওয়াই এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখানে আমরা একটা ভ্যালুকে 3 নেব, একটা ভ্যালুকে 1 নেব, সেটাই হবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে যেটা আমরা গসাগু পেয়েছি সেটা তো 12ই আছে, তো এক্স এর ভ্যালু যদি 3 হয় তাহলে বড় সংখ্যা যেটা হবে সেটাতে হবে 3 12 36, এটাই অ্যান্সার হবে। অপশন এটা দেখো কারেক্ট হবে, ঠিক। এরপরে তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে 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 টার্টারিক। নেক্সট কোশ্চেন, যে প্লাস্টিকের কোনো রং নেই এবং খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়, জানি না ছাড়ো। এখানে একটা কোশ্চেন, আচ্ছা এটা তো আমরা করেছিলাম, মেবি করিনি। 31 আর 32 দেখো, 31 নম্বর কোশ্চেনে কি বলেছে যে 196 স্কোয়ার ইন্টু 56 ডিভাইডেড বাই 14 পাওয়ারে 5 ইন্টু, ওকে, তো 196কে যদি আমি 14 পাওয়ারে আনতে চাইতাম তাহলে 14 স্কোয়ার করলে 196 হয়, তাহলে এটা 14 স্কোয়ার তার পাওয়ারে আবার 2 মানে 14 পাওয়ারে 4 আসবে, ইন্টু 56কে যদি আমি 14 পাওয়ারে আনতে চাই তাহলে 4 14 56, 14 ইন্টু 4, একে ভাগ দিতে হবে 14 পাওয়ারে 5 দিয়ে, আর তার সাথে মাল্টিপ্লিকেশন আছে কত দেখো 1021। যদি আমি ক্যান্সেল আউট করি তাহলে 14 পাওয়ারে 4 আর 14 পাওয়ারে 1, এ দুটোতে 5 ক্যান্সেল আউট হবে, 4-এর সঙ্গে 1021 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে কত 4 21
84 আর 4×10 = 40, 4084। অপশন কি হবে দেখো কারেক্ট, 4084। ঠিক। 31 নম্বর কোশ্চেন যেটা আছে, যদি একটা সংখ্যা সেই সংখ্যার 50% এবং সেই সংখ্যার 25%-এর গড় 280 হয়, তাহলে সংখ্যাটা কত হবে? এটা অ্যাকচুয়ালি ইংলিশটাতে কি বলেছে একটু জানতে পারলে আমার পক্ষে আন্ডারস্ট্যান্ডিংয়ে সুবিধে হতো। কোনো একটা সংখ্যা, আচ্ছা, কোনো একটা সংখ্যা সেই সংখ্যার 50% আবার সেই সংখ্যার 25%, তাদের গড় দিয়ে দেওয়া আছে 280। ওকে, তার মানে দেখো আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। এখানে আমি যেটা 2 গুণ করছিলাম, আমি শুধুমাত্র সেই সংখ্যার 50% আর 25% নিচ্ছিলাম, তখন তাই হচ্ছিল না। সংখ্যাটাকে যদি আমরা পুরোটাকে 100 ধরে নিই, তাহলে তার 50% মানে 50 হবে, আর 25% মানে 25 আসবে। এই ধরনের তিনটে তুমি ডিফারেন্ট নাম্বার পেয়েছো। সো এই তিনটে ডিফারেন্ট নাম্বারের যদি অ্যাভারেজ তোমার কাছে 280 হয়, টোটালটা কত হবে? 280 ইন্টু 3 হবে, 280 ইন্টু 3। এবং এদের তুমি যদি অ্যাভারেজ ক্যালকুলেট করতে চাও, তাহলে এটা তোমার কাছে আসবে কত? 175। তাকে, এটা হচ্ছে তোমার টোটাল। তো 175-এর যেটা টোটাল, তারই ভ্যালু যদি আমরা 280 ইন্টু 3 পাই, তো আমাকে সংখ্যাটা বের করতে হবে 100। সেটা কত হবে? সো 280 ইন্টু 3 ডিভাইডেড বাই ইন্টু 100 ডিভাইডেড বাই দেখো 175। 25 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আসবে 7, 25 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা হবে 4, 7 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা কত আসবে দেখো? 4 7 28। সো 3 4 12, 4 12 8, 480 হবে। ঠিক, তখন একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে দেখো ভুল হচ্ছিল। অ্যাকচুয়ালি এক্সাম হলে এগুলোই হয়, যে তুমি কোনো কোশ্চেনকে পড়ে সিম্পল কোশ্চেনও তোমার মাথা থেকে বেরোবে না। সো 50টা ম্যাথের কোশ্চেন আমরা সলভ করলাম। নাও সাবমিট টেস্ট, দেখি কটা ঠিক হলো। গুড। দেখো স্কোর হয়েছে 100 কোশ্চেন ছিল, তার মধ্যে 50 আমরা পেয়েছি। কিন্তু র্যাঙ্ক যদি আমরা দেখি, ভালো করে তাকাও, র্যাঙ্ক যদি আমরা দেখি, র্যাঙ্ক হয়েছে কত দেখো? 8244 জন দিয়েছিল, তার মধ্যে র্যাঙ্ক হয়েছে 5263। তো শুধুমাত্র কিন্তু ম্যাথ কোশ্চেন সলভ করতে গেলে তোমার কাছে এক্সামে কিন্তু ক্র্যাক হবে না। তো এর জন্য তোমাকে কিন্তু জিএসের উপরেও খুব ভালো করে ফোকাস করতে হবে। বাট এটা ঠিক, তুমি যদি ম্যাথে 100% তুমি যদি অ্যাচিভ করে নিতে পারো, তাহলে জিএসে তুমি সেখানে যদি 80% বা 70% অ্যাচিভ করতে পারো, তাহলেও তোমার কাছে একটা কি থাকবে? চান্সেস থাকবে সিলেকশন হওয়ার। ওকে, ঠিক।